দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা সবাই অবগত হয়েছে যে অনলাইন ক্লাস বাদেও অফলাইনে ক্লাস হচ্ছে, সশরীরে আমরা তোমাদেরকে পাচ্ছি। সেখানে মতের কিছু আদান প্রদান করার সুযোগ আছে, যদি ক্লাস একটা করে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সরকার কোনো ক্লাস বাড়ায়নি, তবে দুঃখের বিষয় হলো যে ইতিমধ্যে একটা পরীক্ষা কিন্তু হয়েছে আমাদের। 50 মার্কসের পরীক্ষা হয়েছে, সব সাবজেক্টেই 4টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে। সেখানে কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি এবং ফেলের সংখ্যা কিন্তু অনেক বেশি। ঢালাওভাবে খারাপ করছে তা বলবো না, অনেকেই ভালো করছে, তবে ফেলের সংখ্যা এত বেশি এবং সেখানে ইংলিশেই ফেলের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। আশা করি পড়াশোনা আরেকটু সিরিয়াস হবে। অটো পাস এমন কোনো চিন্তা করার সুযোগ নেই, পরীক্ষা কিন্তু হবেই। এবং ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের আগের ব্যাচ যারা 21 সালের পরীক্ষার্থী, তারা কিন্তু ইতিমধ্যে পরীক্ষা শুরু করে দিয়েছে। সশরীরে পরীক্ষা হচ্ছে 3টা সাবজেক্টের। এখানেও কিন্তু তোমাদের জন্য আরেকটা মেসেজ হলো যে ওরা 3টা পরীক্ষা দিলে 3 সাবজেক্টের 6টা পরীক্ষা দিচ্ছে 50 নম্বরে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এমন কোনো কিন্তু নোটিশ নেই। তোমাদের 7টা সাবজেক্টেই 13টা পার্ট হবে, আইসিটি তো একটাই। সেই সব সাবজেক্টগুলোতেই পরীক্ষা হবে এবং সেখানে পরীক্ষার পদ্ধতিগুলো পূর্বের ন্যায় হবে। তবে এতটুকু একটা বিষয় আছে যে সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, বইয়ের সবগুলোই পড়তে হবে না। আমরা কিন্তু যে ক্লাসগুলো নিচ্ছি সেখানে কিন্তু সমস্ত বিষয়গুলোকে আমরা নিয়ে আসতে পারছি না, যেহেতু এখানে একটু রেস্ট্রিকশন আছে, সবগুলোই আমাদেরকে পড়াতে হবে না। আমরা গত কয়েকটা ক্লাসে মাছ চাষের উপরে আমরা মূলত ক্লাস নিচ্ছি, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এ পর্যায়ে যেটা পড়বো সেটা হলো যে বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা। তোমরা যেটা জানো যে আমরা হোয়াইট গোল্ড বলে থাকি চিংড়িকে, এবং বাংলাদেশের চিংড়ি চাষের যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশে। এবং পোশাক শিল্পের পরে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক শিল্পে একদম ফার্স্ট, তারা প্রথম অবস্থায় আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। দ্বিতীয় পর্যায়ে আছে চিংড়ি রপ্তানি আয়ের দ্বারা। বাংলাদেশের সম্ভাবনা কিন্তু এখানে যথেষ্টই আছে চিংড়ি চাষের। হোয়াইট গোল্ড যেটা বলা হয় আমাদের, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলগুলোতে, উত্তরাঞ্চলে কিন্তু হবে। আমরা আজকে বিস্তারিত দেখলে আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষের সম্ভাবনা যথেষ্ট বেশি এবং লবণাক্ত যে পানি যেটা আছে সেখানে বাগদা চিংড়ি, আর স্বাদু পানি যেটা আছে মিঠা পানি, সেখানে কিন্তু গলদা চিংড়ি সেখানে চাষ করা সম্ভব হয়। এখন বাংলাদেশের চিংড়ি চাষের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ মনে করো যে আমরা বললাম যে একটা খুদে ক্রিকেটারকে দেখে বললাম যে সাকিবের মতো হওয়ার সম্ভাবনা আছে, বা একটা স্টুডেন্টকে দেখে বললাম যে ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। মানে ডাক্তার হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি দরকার আছে সেইগুলো মানে যেভাবে পড়াশোনা করলে, যেভাবে তার মেধা, যেভাবে তার স্মৃতি হওয়া দরকার, সেই রকম একটা কিছু যদি আমরা পাই, তাহলে ওটাকে পরিপূর্ণ করতে গেলে যা দরকার হয় সেই রকম সম্ভাবনা তার মধ্যে আছে। এটা উদাহরণস্বরূপ বলা হলো যে একজন ডাক্তারের হতে গেলে আগে থেকে আমরা বলি যে ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে বা ভালো ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের চিংড়ি চাষের সম্ভাবনা, তারপরে এই চিংড়ি চাষ করতে গেলে, চিংড়ি চাষের সফলতা অর্জন করতে গেলে আমরা যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন, একটা জিনিসকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে আমরা যেটা গোল নির্ধারণ করলাম, একটা টার্গেট নির্ধারণ করলাম, সেই টার্গেটে পৌঁছতে গেলে কি প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলো যদি সব আমাদের সাপোর্ট দেয়, অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই, অর্থাৎ একটুখানি আমরা যদি ভাবি যে চিংড়ি চাষের ক্ষেত্রে আমাদের মূলত দরকার কিন্তু পানি এবং জমি এবং কয়েকটা বিষয় এখানে লাগবে। যেমন একটা শিল্প কলকারখানা করতে গেলে যেমন কিছু কন্ডিশন থাকে যে কোন বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিব। রাস্তাঘাট থাকতে হয়, সেখানে প্রোডাক্টগুলো ওই এলাকার বিক্রি হবে এরকম বিবেচনা করা হয়। রাস্তাঘাট ভালো থাকতে হয়, যে কাঁচামালটা ওখানে পাওয়া যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। ঠিক এরকমভাবে চিংড়ি চাষের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে যে এখানে পানিটা কেমন আছে, তার পানি, তার মাটি, তার জলবায়ু, আবহাওয়া যেটা আছে, এই বিষয়গুলো আমাদের কেমন অবস্থা। এবং আমাদের এখানে যদি এমন হয় যে একটা জিনিস পেয়ে গেলাম যে মাটি, পানি, এগুলো সব আমাদের পক্ষে আছে। এরপর প্রয়োজন হবে জনসংখ্যা এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। আবার এরপরে দরকার হবে যে আমরা এই যে রেণু উৎপাদন করব বা পিএল যেটা আছে এটা তৈরি করব, সেটার ক্ষেত্রে আমাদের প্লেস আছে কিনা, মোহনাগুলো আছে কিনা, বঙ্গোপসাগরে যে মোহনা আছে সেখানে
সবগুলোই আমরা পর্যায়ক্রমে দেখবো যে সবগুলো কিন্তু আমাদের পজিটিভ। অর্থাৎ একটা চিংড়ি চাষের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সব বিষয়গুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এ পর্যন্ত বাংলাদেশে যে চিংড়ি প্রজাতি আছে 56 প্রজাতির চিংড়ি আছে বাংলাদেশে। 56 প্রজাতির চিংড়ির মধ্যে এর মধ্যে 37টা লবণাক্ত পানিতে যে চিংড়ি প্রজাতিগুলো আছে 56 প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই 56 মধ্যে 37টা হলো লবণাক্ত পানিতে এরা উৎপাদন হয়। সব চিংড়ি কিন্তু সব জায়গায় হয় না। আমরা জানি যে পানি লোনা পানি আছে, আধা লোনা আছে, মিঠা আছে। মিঠা পানিকেই স্বাদু পানি মূলত বলা হয়। অর্থাৎ স্বাদু পানির মাছ আছে কিছু, কিছু আছে হলো কিছু চিংড়ি আছে স্বাদু পানিতে হয়, কিছু হয় কম লবণাক্ত পানি বা আধা লোনা বলতে পারি, অথবা কম লবণাক্ত, আরেকটা আছে ফুল লবণাক্ত। এই 56 প্রজাতির যে চিংড়ি পাওয়া যায় এর মধ্যে 37 প্রজাতি হলো লবণাক্ত পানি এবং 12টা আছে যে কম লবণাক্ত, অর্থাৎ আধা লোনা পানি যেটা আছে আধা লোনা পানিতে সেটাকে পাওয়া যাবে। আধা লোনা পানিতে 12 প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আর 7টা পানি আছে, 7টা মাছ আছে চিংড়ি মাছ আছে যেখানে 7 প্রজাতির আছে যেটা স্বাদু পানিতে বা মিঠা পানিতে সেই মাছগুলো মূলত পাওয়া যায়। তাহলে এখানে আমাদের মেসেজ কি পাওয়া গেল যে বাংলাদেশে কতটা প্রজাতির, আমরা আগেও কিন্তু তোমাদের অনলাইন ক্লাসগুলোতে তোমাদের যেহেতু ফিডব্যাক নেওয়া যায় না, ক্লাসে সরাসরি ক্লাসে তোমরা অনেকটা দেখেছো যে আমি যখন ক্লাস নেই তখন কিন্তু আমি যতটা কথা বলি তার থেকে তোমাদের থেকে বেশি বলানোর চেষ্টা করি। কারণ হলো আমি যতটুকু দিলাম ততটুকু নিতে পারলে কিনা, ফিডব্যাকটা নিলে তোমরা প্রশ্ন করলে, প্রশ্ন নিজেরাই তৈরি করলে প্রশ্নের উত্তরটা কি হবে। উদাহরণস্বরূপ এখন আমি যদি বলি যে বাংলাদেশে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা বলবে যে 56 প্রজাতির। এবং যদি বলি যে লবণাক্ত কত প্রকার 37, কত প্রকার কম লবণাক্ত বা আধা লোনা সেখানে 12, স্বাদু কত 7, এই উত্তরগুলো কিন্তু তোমার পেয়ে গেছে। এখন তোমাকে একটু এই অল্টারনেটটা ভাবতে হবে যে আমরা তো উত্তরটা মাত্র এখানে পেলাম, তাহলে এর প্রশ্নটা কি হতে পারে। প্রশ্নটা নিজে তৈরি করে সেখানে উত্তরটা দিতে হবে যে বাংলাদেশে 56 প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যায়, সেখানে স্বাদু পানিতে কত প্রজাতির চিংড়ি মাছ জন্মানো সম্ভব। এই যে উত্তর কিন্তু 7 আমরা দেখে ফেলেছি আগে থেকে, কিন্তু নিজে ভাবতে হবে যে 7 উত্তরের জন্য প্রশ্নটা কি হতে পারে। বিশ্বে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ, বিশ্বের এ পর্যন্ত 450 প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এবং বিশ্বের মাত্র 19টি দেশ, যেখানে 200-র উপরে, সেখানে মাত্র 19টি দেশে চিংড়ি চাষ করা হয়। এবং এই 19টি দেশের চিংড়ি চাষের যে ব্যবস্থাপনা, এর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশের চিংড়ি চাষের পঞ্চম অবস্থানে আছে এবং বিশ্বের এখানে যেমন 56টি বাংলাদেশে, এই 56টি সহ সারা বিশ্বের যে চিংড়ি প্রজাতি পাওয়া যায় তার মধ্যে 450টি প্রজাতি বিশ্বের মধ্যে পাওয়া যায়, এর মধ্যে 56টি বাংলাদেশি আছে। একটা দেশে এতগুলো আছে। 19টি দেশে এই পর্যন্ত চিংড়ি চাষ করা হচ্ছে। চিংড়ি চাষ করা যায় এরকম তার মাটি, তার পানি, তার যে জলবায়ু যেটা আছে সেটা তার পক্ষে আর কি তাকে সাপোর্ট করে। এবং বাংলাদেশে এই অবস্থায় এই 19টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম চিংড়ি চাষের ক্ষেত্রে। যদিও আমাদের সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ হয়, বাংলাদেশের জনসংখ্যা অত্যাধিক জনসংখ্যা এবং দ্রুত গতিতে জনসংখ্যা বাড়ছে, সেই তুলনায় কিন্তু চিংড়ি চাষটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি। যদিও আমাদের দেশের কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, সবগুলো আমাদের পক্ষে আছে, যে চিংড়ি চাষের জন্য যা দরকার সবগুলো আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা এত পিছিয়ে থাকার কথা না। তবে এখন বিনিয়োগ হচ্ছে এবং যুব উন্নয়ন অধিদপ্তর যেটা আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে আছে, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন আছে আমাদের এই যে বিনের পাতার এইদিকে, সেখানে কিন্তু যুবক যারা আছে, তোমাদের মধ্যে যারা আছো, তারা ওখানে ট্রেনিং দিয়ে, স্বল্প পুঁজি দিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে কিন্তু আমরা এই চিংড়ি চাষের ব্যবস্থা করতে পারি। কিন্তু আত্মকর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতেই হবে। একজন প্রধানমন্ত্রীর দিকে বা একটা পার্লামেন্টের দিকে আমাদের তাকিয়ে থাকলে সেখানে হবে না। আমাদেরকে নিজেদের স্ব-উদ্যোগে, স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু এই কর্মক্ষেত্র তৈরি করতে হবে। আত্মকর্মসংস্থান, আমরা আগেও তোমাদেরকে বলেছিলাম, একজন শিক্ষিত মানুষ সে একটা চাকরি পেল, সে কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কিন্তু আত্মকর্মসংস্থান হয়নি। আত্মকর্মসংস্থান নিজেই ওই উদ্যোক্তা হওয়া এবং নিজে ওখানে নিজেকে এমপ্লয় করা, নিজেকে নিয়োগ দেওয়া, সেখানে নিজে উদ্যোক্তা তৈরি হওয়া। এরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেন, সম্মান দেখান যে প্রত্যেকে উদ্যোক্তা হোক, নিজেরা উদ্ভাবনী শক্তি যেটা আছে এই উদ্ভাবনী শক্তিটাকে কাজে লাগে। তো আমাদের চিংড়ি চাষের পঞ্চম অবস্থা, আমরা আশা করি যে এটাকে আমরা যদি সবাই সম্মিলিতভাবে, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলগুলোতে যদি আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ভালো একটা ফল পাবো। আপাতত পঞ্চম অবস্থায় আছি। 25টি আমাদের দেশে, বাংলাদেশের 25টি জেলা, আমাদের 64টি জেলার মধ্যে 25টি জেলা আছে যে জেলাগুলোতে চিংড়ি চাষ করা হয় এবং এখানে 8,440 হেক্টর জমিতে, জেলা 25টি
এবং পরিমাণ হলো, জমির পরিমাণ হলো 8,440টি 8,440 হেক্টর জমি, 8,440 হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হচ্ছে। এবং আমাদের প্রায় 12 লক্ষ নারী পুরুষ এই চিংড়ি চাষের জন্য জড়িত। কেউ কিভাবে, চিংড়িটা কিন্তু সরাসরি যাচ্ছে না, সেখানে প্রক্রিয়াজাতকরণের বিষয় আছে। কিন্তু এই প্রক্রিয়াজাতকরণ চিংড়ির ঘেরের সঙ্গে জড়িত বিভিন্ন অবস্থায় প্রায় 12 লক্ষ নারী পুরুষ এখানে জড়িত আছে, তারা কাজ করে। এবং বাংলাদেশে এই যে হিমায়িত চিংড়ি যেটাকে বলা হয়, এই হিমায়িত চিংড়ি এখানে কিন্তু তোমার 70টির মতো কারখানা আছে যেগুলোকে হিমায়িত করা হয়। এবং আমাদের দেশ থেকে 60 প্রজাতির 60 ধরনের রকমের মানে ক্যাটাগরির প্রক্রিয়াজাতকরণ যে মাছ, এগুলো কিন্তু বাইরে যাচ্ছে। এবং বাংলাদেশের যে রপ্তানি আয়, তার মধ্যে 6.19% শুধু চিংড়ি চাষ থেকে, মৎস্য থেকে যা আসে তার মধ্যে চিংড়ি থেকে এককভাবে আসে 6.19%। এবং উপকূলীয় 480 কিলোমিটার জায়গা রয়ে গেছে, 480 কিলোমিটার উপকূল অঞ্চলে। এই জায়গাটায় কিন্তু আমাদের চিংড়ি চাষের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে, যেহেতু এই জায়গাগুলোতে আমাদের পোনা উৎপাদন করা, জনসংখ্যা এবং এখানের আবহাওয়া জলবায়ু সবকিছু আমাদের পক্ষে। এবং গত 17-18 পরে 17-18 যে আমাদের অর্থ বছর ছিল, এরপরে থেকে তো সারা বিশ্বব্যাপী একটু অর্থনৈতিকভাবে ব্যাপক আকারে একটা ধাক্কা খেয়ে গেছে, যদিও ইদানিও আবার বড় রকমের ধাক্কা খাচ্ছে ওমিক্রনের মাধ্যমে। এর আগে করোনার ডেল্টা, করোনা, এ কারণে 19 থেকেই সারা বিশ্বে শুরু হয়ে গেছে। বিশ্ব তো পুরোটাই হলো অর্থনৈতিকভাবে বড় একটা ধাক্কা খেয়েছে। এর আগে 17-18 অর্থ বছরে আমরা যে পরিসংখ্যান পেয়েছি, সেখানে $40,47,00,000 বৈদেশিক মুদ্রা কিন্তু এই চিংড়ি চাষের মাধ্যমে, হিমায়িত চিংড়ি যেটা রপ্তানি করা হয়েছে, রপ্তানি আয় আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রগুলো যদি আমরা স্ব-উদ্যোগে ছোট ছোট যদি খামারও হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের চিংড়ি চাষ করা সম্ভব। এবং চিংড়ি আমরা জানি, চিংড়ি একটা পরিচয় তো দরকার, যে চিংড়িটা কি স্যার। চিংড়ি মাছটা হলো যে এটা অমেরুদণ্ড প্রাণী, কিন্তু অমেরুদণ্ড প্রাণী। এবং আর্থ্রোপোডা যে পর্ব আছে, আর্থ্রোপোডা পর্বের মাছ কিন্তু কর্ডাটা পর্বের অন্তর্গত। কিন্তু এই ক্ষেত্রে চিংড়িটা মাছ কিন্তু মেরুদণ্ড প্রাণী, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আরও যে কন্ডিশনগুলো, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। চিংড়িটা কিন্তু এখানে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত, এবং এটা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, সম্পূর্ণভাবে অমেরুদণ্ডী প্রাণী। এবং বাগদা এবং গলদা চিংড়ি, এই দুইটা, বাগদা চিংড়িটা মূলত লোনা পানিতে হয়। লোনা পানিতে আমাদের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে, উপকূলীয় অঞ্চলগুলোতে, যেখানে লোনা পানির আসা যাওয়া আছে, জোয়ার ভাটা আছে, বেড়িবাঁধ তৈরি করে 70 দশকের দিকে কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বপ্রথম এই পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ তৈরি করলো। সেখানেই কিন্তু প্রথম চিংড়ি চাষ করা শুরু হয়ে গেল। কিন্তু আরও একটা সম্ভাবনার বিষয়, যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট অঞ্চলগুলোতে কিন্তু ধান খেতে মাছ চাষ করা যাচ্ছে। সেক্ষেত্রে খাদ্যেরও প্রয়োজন হয় না, ধান খেতে মাছ, একই সাথে চিংড়ি চাষ হচ্ছে। সেই চিংড়ি চাষের ওই জমিতেই কিন্তু ধান চাষও করা যাচ্ছে। ধানের যে জমির যে লেভেল যেটা আছে, লেভেলের চ্যানেল তৈরি করা হয়, খাল মতো ছোট ছোট নালা তৈরি করা হয়। এই নালাগুলোতেই মূলত মাছগুলো থাকে, এবং মাছগুলো প্রাকৃতিক খাদ্য সেখানে যথেষ্ট পরিমাণ পেয়ে থাকে। তো এভাবে ওরা ধান খেতে মাছ চাষ, আমরা কিন্তু পরিপূর্ণভাবে পরবর্তীতে আছে যে ধান খেতে মাছ চাষ করার পদ্ধতিটা কি। ধান খেতে মাছ চাষ করার জন্য আমাদের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে কিন্তু সম্ভব। আমরা একটুখানি যদি মাথায় রাখতে পারি যে যদি লবণাক্ত পানিতে কোন ধরনের চিংড়িটা হয় আর মিঠা পানিতে কোন, বাগদা চিংড়ি যেটা আছে, বাগদা চিংড়িটা মূলত লোনা পানিতে হয়। আর গলদা চিংড়ি যেটা আছে সেটা স্বাদু পানিতে হয়। স্বাদু পানির মাছ হলো গলদা চিংড়ি। আর লবণাক্ত পানিতে হয়, লোনা পানিতে হয় হলো বাগদা চিংড়ি, আর গলদা চিংড়িতে হয়। এবং বাগদা এবং গলদা চিংড়ি চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। আমাকে কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু দেওয়া হবে দুটি চিংড়ি মাছ, এবং তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে যে প্রদত্ত চিংড়ি মাছটি গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি ডোরা কাটা থাকে, সহজ হিসাব হলো এইটা, আর ওটা নীলাভ কালার থাকে। ডোরা কাটা যেটা আছে ওইটা হলো বাগদা চিংড়ি। বাঘের গায়ে যেমন থাকে, এর সঙ্গে সম্পর্ক নেই। যদি তারপরে চেনার জন্য সহজ উপায় হলো যে বাগদা চিংড়িগুলো ডোরা কাটা থাকে।
বাগদা এবং গলদা চিংড়ির মধ্যে কিছু ডিফারও আছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে এই দুইটা চিংড়ির মধ্যে দুই চিংড়ির মধ্যে কি পার্থক্য আছে, কি পার্থক্য, মানে কিভাবে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারি এবং তাকে তুলনা করতে পারি যে কার মধ্যে কতটুকু তার কালারের, তার চলার, তার অন্যান্য যে বিষয় আছে সেগুলো আমরা দেখবো। আজকে মূলত একটাই বিষয় পড়লাম আমরা, সেটা হলো বাংলাদেশের চিংড়ি চাষের সম্ভাবনার ক্ষেত্রে, অর্থাৎ এই চিংড়ি চাষের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন আছে, যা যা দরকার সবগুলোই আমাদের দেশে পজিটিভ। এখন শুধু আধুনিক পদ্ধতিতে এবং উন্নত জাত এবং যদি আমরা মনোসেক্স যে বাগদা আছে এগুলোকে যদি আমরা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা ডেভেলপ করতে পারবো। আর একটা বিষয় হলো যে সরকারি পৃষ্ঠপোষকতার সাথে বেসরকারি উদ্যোগ এবং এনজিওগুলো যদি আমাদের এই প্রজেক্টে ইনভেস্ট করে, বিনিয়োগ করে এবং বেকার যুবক যারা আছে তারা যদি আত্মকর্মসংস্থানের চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরটাকে ডেভেলপ করা সম্ভব হবে। তো আমরা আশা করি যে তোমরা ক্লাস থেকে যে মেসেজগুলো পেয়েছো, এই মেসেজগুলো অবশ্যই দেখবে এবং যাদের কাছে বই আছে, বইয়ে আরও মেসেজ থাকে। একটা ক্লাসে তো সবগুলোকেই উপস্থাপন করার টাইম থাকে না। সো এক্ষেত্রে তোমরা ক্লাসের সঙ্গে যতটুকু মেসেজ দেওয়া হয়, এর সঙ্গে সঙ্গে তোমরা যদি ক্লাস বাসায় বইটা দেখে ফেলো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এর পরবর্তীতে ক্লাসে যেটা দেখানো হবে, সেটা পড়ানো হবে, সেটা হলো যে বাগদা এবং গলদা চিংড়ির মধ্যে যে পার্থক্য, এবং ধান খেতে বাগদা গলদা চিংড়ি কিভাবে চাষ করা যায়, ঘেরে কিভাবে চাষ করা যায়। দুইটা পদ্ধতি কিন্তু এক রকমের না, ভিন্ন ভিন্ন পদ্ধতি। ধান খেতে মাছ চাষ করা যায় কিভাবে, সেই পদ্ধতিটা আগামী ক্লাসে আমরা অবশ্যই এটাকে নিয়ে আসবো। আর যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেনি, তাদেরকে অনুরোধ থাকবে তারা এই ক্লাসগুলো দেখবে। আমরা সশরীরে কিন্তু অনেক কম পাই যেমন উপস্থিতি, আবার অনলাইনে যে ক্লাস খুব যে বেশি দেখে এমনও না, এটার ব্যাপারেও কিন্তু অভিযোগ আছে। সো নিজেই কিন্তু নিজের ক্ষতিটা করছো। অর্থাৎ প্রত্যেকে আশা করবো যে ক্লাসটা দেখবে। বাড়িতে অভিভাবকদের কাছ থেকে কিন্তু এই মোবাইলটা কেনা হয়েছে এই উদ্দেশ্যে, অথচ সেই ক্লাসগুলো করছো না, অত্যন্ত দুঃখের বিষয়। এবং অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো ফেল হয়েছে, যারা আমরা রেজাল্টে দেখছি যে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, ফেলের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে এটাকে একটু কাটায় ওঠার জন্য নিজেদেরকে আরেকটু টেবিলে বসার জন্য আমি অনুরোধ রাখছি। সবাই অনলাইন অফলাইন দুই লাইনেই ক্লাসে সবাই মনোযোগী হবে, এটাই আমরা আশা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ক্লাসের মধ্যে মনোযোগী হবে।